আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। ইনঅর্গানিক প্র্যাকটিক্যালে কি কি আছে? একটা আছে কি কোয়ালিটেটিভ অ্যানালিসিস। কোয়ালিটেটিভ অ্যানালিসিস। আর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, এটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। গুণগতটা কি? যদি বলা যায় বারাসাত পৌরসভার জলে আয়রন আছে, বেশ ভালো। কোথাও আছে কি না তার জন্য কি করতে হবে? কোয়ালিটেটিভ অ্যানালিসিস করতে হবে। থাকলে কতটা আছে, এক লিটার জলে কতটা আছে, সেটাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসে আমাদের যেটা আছে টাইটেশন আছে, অক্সালিক অ্যাসিড এনোয়িক টাইটেশন আছে, আর কিছু রেডক্স টাইটেশন আছে। অক্সালিক অ্যাসিড কেবল পদ্ধতি, রেডক্স টাইটেশন আছে। আর এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস আছে সল্ট অ্যানালিসিস। সল্ট অ্যানালিসিস। সল্ট অ্যানালিসিস মানে কি? একটা সল্ট ধরো NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেটা ডিসোসিয়েট করে কি হবে? ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো Mg+ টু Cl-। ক্যাটায়ন এবং অ্যানায়ন হবে। এই ক্যাটায়নগুলোকে আমরা কি বলি? বেসিক রেডিকাল। আর অ্যানায়নগুলোকে কি বলি? অ্যাসিড রেডিকাল। তা আমাদের সিলেবাসে, নিজের সিলেবাসে বেসিক রেডিকাল কি কি আছে? আটা হচ্ছে অ্যাসিড রেডিকাল আছে অনেক না। আমার সিলেবাসে কতটা আছে? বেসিক রেডিকাল আছে Pb+2 কপার, Cu+2 অ্যালুমিনিয়াম, Al+3 আয়রন, Fe+3 Zn+2 নিকেল+2 ক্যালসিয়াম+2 বেরিয়াম+2 ম্যাগনেসিয়াম+2 এবং অ্যামোনিয়াম। আরো অনেক রেডিকাল আছে। মার্কিউরাস, মার্কিউরি অনেক প্রশ্ন এসেছে, কিন্তু আমাদের নিজের সিলেবাসে নেই। অ্যাসিড রেডিকাল কি কি আছে? কার্বনেট, সালফাইড, সালফেট, নাইট্রাইট Na2-, নাইট্রেট Na3-, Cl-, Br-, আর-। তাহলে আমাদের এইগুলো সিলেবাস আমাদের আছে। এবার আমাদের প্রথম কাজ হবে এই বেসিক রেডিকালগুলোকে আমরা আইডেন্টিফাই করব, শনাক্ত করব। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে ড্রাই টেস্ট, যেটাতে মোটামুটি একটা আমরা আন্দাজ করতে পারি কে থাকতে পারে। তারপর করতে হবে কি? ওয়েট টেস্ট, সিক্ত পরীক্ষা। প্রথমে শুষ্ক পরীক্ষা, তারপর হচ্ছে সিক্ত পরীক্ষা। দেখা যায় ড্রাই টেস্ট, বেসিক রেডিকালে ড্রাই টেস্ট কি কি আছে? Dry test for basic radical. ক্ষারকীয় মূলকের শুষ্ক পরীক্ষা কি কি হয় সেটাকে জানতে হবে। এক নম্বর হচ্ছে ড্রাই টেস্ট টিউব হিটিং। ড্রাই টেস্ট টিউব হিটিং। দু নম্বর হলো চারকোল ব্লক টেস্ট। তিন নম্বর হলো কোপার নাইট্রেট টেস্ট। চার বোরাস লিড টেস্ট। পাঁচ ফ্লেম টেস্ট। সবগুলোই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ফ্লেম টেস্টের সবগুলো কি পরীক্ষা কোশ্চেন দিয়েছে। প্রথমে আমরা আলোচনা করব ড্রাই টেস্ট টিউব হিটিংটা কি। ড্রাই টেস্ট টিউব হিটিং মানে হচ্ছে
একটা ড্রাই টেস্ট টিউব নেওয়া হবে, তার মধ্যে স্যাম্পেল নেওয়া হবে, নমুনা নেওয়া হবে, নিয়ে হিট করতে হবে। হিট করলে তিনটে বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে। এক, হিটের সময় গরম অবস্থায় কি কালার হচ্ছে, ঠান্ডা অবস্থায় কি কালার হচ্ছে। দুই, কোনো সাবলিমেশন হচ্ছে কিনা, মানে সলিডকে হিট করলে কি হয়, সলিড যে ভেপার হবে সাবলিমেশন হচ্ছে কিনা। দুই, তিন, কোনো বন্ধ বেরোচ্ছে কিনা। এই তিনটে বিষয় আমাদের খেয়াল রাখতে হয় এই ডাই টেস্ট টিউব হিটিংয়ের ক্ষেত্রে। দেখা যায় ডাই টেস্ট টিউব হিটিংয়ের ক্ষেত্রে ডাই টেস্ট টিউব হিটিং। প্রথম স্যাম্পেল নেওয়া হবে, নমুনা নিয়ে টেস্ট টিউবে নিয়ে হিট করবো। হিট করলে দেখা যায় ইয়েলো when hot, তাহলে কি বললাম, উত্তপ্ত অবস্থায় হলুদ, হোয়াইট when cold। ঠান্ডা অবস্থায় কি, সাদা। তাহলে কি হলো, ইয়েলোর সময় যখন আমি গরম করছি তখন আমি ইয়েলো দেখতে পাচ্ছি। যে টেস্ট টিউবটা গরম না করে ফ্রেম থেকে বাইরে নিয়ে এলাম, কিছুদিন পর কেউ ঠান্ডা হয়ে যাবে, তখন তার কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কে থাকতে পারে, লিডেন ও জিঙ্ক অক্সাইড থাকতে পারে, বা জিঙ্কের কোনো সল্ট থাকতে পারে। জিঙ্কের সল্ট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক সালফাইড, জিঙ্কের কোনো সল্ট থাকতে পারে। ঠিক আছে। তারপরে এবার যদি দেখি অরেঞ্জ ইয়েলো, অরেঞ্জ ইয়েলো উত্তপ্ত অবস্থায় অরেঞ্জ ইয়েলো কালার হবে। আবার ইয়েলো when cold, ঠিক আছে, ইয়েলো when cold। ঠান্ডা অবস্থায় ইয়েলো, উত্তপ্ত অবস্থায় ইয়েলো, ঠান্ডা অবস্থায় ইয়েলো। পরীক্ষায় অনেকবার দিয়েছে কোশ্চেনটা। গরম অবস্থায় যা থাকবে ঠান্ডা অবস্থায় তাই থাকবে। তাহলে সেটা কি হতে পারে, লেডের অক্সাইড হতে পারে, বা লেড সল্ট, লেডের কোনো সল্ট, লেড সালফেট, লেড ক্লোরাইড, লেড নাইট্রেট, যে কোনো সল্ট হতে পারে। ঠিক আছে। এবার তারপর হচ্ছে স্যাম্পেলটাকে হিট করার পরে কালো হয়ে যাচ্ছে, ব্ল্যাক। ব্ল্যাক নেই, তাহলে কি হতে পারে, ব্ল্যাক হলে এই কপার বা নিকেলের কোনো সল্ট, কপার বা নিকেলের কোনো সল্ট, ইউপিক ক্লোরাইড, ইউপিক নাইট্রেট, ইউপিক সালফেট, নিকেলের তাই এরকম হতে পারে। আমি আবার বলছি ডাই টেস্ট মানে হতে পারে, শিওর নয়। পরে আমাদের ওয়েট টেস্টে কনফার্ম হতে হবে। তারপরে হলো ব্রাউন থেকে ব্ল্যাকেনিং when hot। উত্তপ্ত বললে ব্রাউন থেকে ব্ল্যাকে দিকে শিফট হবে কালারটা। আর ব্রাউন when cold, ঠান্ডা অবস্থা কি হবে, ব্রাউন হবে। যদি এরকম হয় তাহলে আয়রনের অক্সাইড হতে পারে, বা আয়রন সল্ট হতে পারে। ঠিক আছে। তারপর হলো অরিজিনাল কালার হবে হোয়াইট। হিট করার ফলে কালার চেঞ্জ হবে না, ডায়মন্ড চেঞ্জ কালার হতে পারে। আমি এমন একটা স্যাম্পেল নিয়েছি সাদা বর্ণের, হিট করার পরে তারপরে কালার চেঞ্জ হচ্ছে না, তাহলে বুঝতে হবে সেটা কি থাকতে পারে, অ্যালুমিনিয়ামের কোনো সল্ট থাকতে পারে। অরিজিনাল কালার হয় অন হিটিং, does not change color
কালার চেঞ্জ হবে না। আর থাকতে পারে কি অ্যালুমিনিয়ামের কোনো সল্ট থাকতে পারে, বারে বলছি থাকতে পারে, ডাইরেক্ট থাকতে পারে। এবার একটা কথা বলছিলাম, অনেক সময় স্যাম্পেলে কিন্তু হিট করলে কি হয়, সলিড থেকে লিকুইড নাম হয় পেপার হয়ে যায়, যেটা আমরা বলি কি ঊর্ধ্বপতন বাংলায় বলি সাবলিমেশন, সাবলিমেট হবে। এই আমার টেস্ট টিউব, তাহলে আমি যখন এখানে হিট করবো এই অংশটা কি গরম হবে, উপরের অংশটা ততটা গরম নয়। তাহলে যখন হিট করবো সলিড থেকে কি হবে, পেপার, পেপার উপরে কি হবে, ঠান্ডা অংশে গিয়ে জমে যাবে এখানে। ঠিক আছে, দেখা যায় তার ক্ষেত্রে হয় হোয়াইট সাবলিমেট, হোয়াইট সাবলিমেট তৈরি হবে on the cooler part of the test tube. টেস্ট টিউবের কুলার পার্টে আমরা দেখতে পাবো, এই অংশে আমরা দেখতে পাবো। যদি পাই, প্রশ্ন হচ্ছে যদি পাই, যদি না পাই, যদি পাই তাহলে কি হতে পারে, এই অ্যামোনিয়াম সল্ট থাকতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, আর অন্য সল্ট থাকতে পারে। যদি দেখা যায় যে এটা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কি হয়, আরেকটা করা হয় কাজ, টেস্ট টিউবের মধ্যে, এই টেস্ট টিউবের মধ্যে মার্ক করতে হবে ভালো করে, আমাদের স্যাম্পেল নেওয়া হবে, স্যাম্পেল প্লাস সোডিয়াম কার্বনেট, কি রেশিওতে, 1:4 রেশিওতে। আমরা এই কাজটা ল্যাবে করতাম, হাতে নিয়ে, যেমন হাতে খনি ডলে সেরকম নিয়ে বন্ধ করতে হবে। দিলে কি হবে, ঝাঁঝালে বন্ধ হচ্ছে, অ্যামোনিয়া পাওয়া যাবে। যদি অ্যামোনিয়া পাওয়া যায় তাহলে এখানে নিশ্চয়ই এই স্যাম্পেলের মধ্যে অ্যামোনিয়াম কোনো স্পট আছে। হিট করলে কি হবে, বিভোর with its characteristic smell, ঝাঁঝালে গন্ধযুক্ত, বুঝতে পারবো এটা অ্যামোনিয়া বেরোচ্ছে। তাহলে অ্যামোনিয়া বেরোচ্ছে মানে কি, সল্টটা তাহলে কি, গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে সল্টটা কি অ্যামোনিয়াম NH4 হোয়াইট নাইট্রেট সালফেট, অ্যামোনিয়াম কোন সল্ট। ঠিক আছে, ওরা আমরা টেস্ট করবো রেজনাল রিয়েজেন্ট দিয়ে আসছে। তাহলে ডাই টেস্ট টিউব রেডি হয়ে গেল। এরপরে আমাদের আছে কি, চারকোল ব্লক টেস্ট, চারকোল ব্লক পরীক্ষা। চারকোল ব্লক টেস্ট, দেখ চারকোল ব্লকটা কি, যেমন কাঠের ব্লক তৈরি করি মাঝখানে গর্ত করে, সেরকম কাঠপালায় তৈরি ব্লক, তার মাঝখানে গর্ত করে স্যাম্পেলটা দেওয়া হবে, দিয়ে ফ্লেমে হিট করতে হবে। একটা বিষয় বলতে হবে আপনাদেরকে, যে ফ্লেম, একটা ফ্লেমে দুটো পার্ট, একটা অক্সিডাইজিং জোন, একটা রিডিউসিং জোন, যেটা দিয়ে যেই মেরে কোশ্চেন পড়েছিল। এই ফ্লেমে ওটা কি লেখা আছে, আপার অক্সিডাইজিং জোন, উপরটা হচ্ছে আপার অক্সিডাইজিং জোন, এই অংশটা কি আপার রিডিউসিং জোন। তাহলে এটা হচ্ছে অক্সিডাইজিং জোন, এটা কি রিডিউসিং জোন। আর এই অংশটা কি আছে, হটার পোর্শন অফ দ্য ফ্লেম, সবথেকে গরম হবে এই অংশটাতে, এই অংশটা কি আছে, লোয়ার টেম্পারেচার জোন, কম তাপমাত্রার জোন। এটা দেখবে এই ফ্লেমটা থেকে যেই মেনে কোশ্চেন এসছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কোনটা বল অক্সিডাইজিং জোন, কোনটা রিডিউসিং জোন, ওখানে কোন জায়গায় টেম্পারেচার বেশি, কোন জায়গায় টেম্পারেচার কম। ক্লিয়ার? এবার তাহলে চারকোল ব্লক টেস্টে কি বললাম, তাহলে চারকোল নেব, চারকোল ব্লক মাঝখানে গর্ত করে নমুনাটা দেবো, স্যাম্পেল দিয়ে রেখে হিট করবো। তাহলে নমুনাকে রেখে হিট করবো অক্সিডাইজিং ফ্লেমে,
জ্বালানো শিখায় উত্তপ্ত করবে কি করে? সে ব্লো পাইপটাকে ব্লো পাইপে পুড়ে দিতে হবে, যেটা আগুনটা যাবে ওর মধ্যে। এবার অবজারভেশন কি দেখতে পাবো? ইয়েলো when hot, উত্তপ্ত অবস্থায় হলুদ। হোয়াইট when cold, তাহলে রাখতে পারে জিঙ্কের সল্ট। এর সঙ্গে একটা মিল আছে। কোথায় মিল? আমরা কিছুক্ষণ আগে ডাই টেস্ট টিউব হিটিং করেছি, সেখানে জিঙ্কে পেয়েছি টেস্ট টিউবে নিয়ে। উত্তপ্ত অবস্থায় হলুদ, ঠান্ডা অবস্থায় কি সাদা, তাহলে জিঙ্কের সল্ট থাকতে পারে। তাহলে এই চারটে ব্লক টেস্ট এবং ডাই টেস্ট টিউব হিটিং তাহলে মিল আছে। জিঙ্কের ক্ষেত্রে একই প্রসেস চলছে। এবার yellow when hot, ডাই টেস্ট টিউব হিটিং ক্ষেত্রে কি পেয়েছিলাম? উত্তপ্ত অবস্থায় হলুদ, ঠান্ডা অবস্থায় কি হলুদ, এও তাই। তাহলে কি হবে? লেডের কোনো শর্ট আছে, তাহলে লেডটাকে আমাদের আলাদা করে মনে রাখতে হচ্ছে না। ডাই টেস্ট টিউব হিটিং এ যা হচ্ছে চারটি ব্লক টেস্টেও তাই হচ্ছে। এবার তারপরে আমরা আসবো ওভার নাইটেড টেস্ট, 3 নম্বর। এই ওভার নাইটেড টেস্টটা কি? খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যালুমিনিয়ামের জিঙ্ক পরীক্ষা পড়েছি বসে। ওভারনাইট তোমাকে 4টে স্যাম্পল দেওয়া হবে, দিয়ে বলে তার ক্ষেত্রে ওভারনাইট টেস্ট হবে তার হবে না। এর প্রাইমারি কন্ডিশন হচ্ছে ওভারনাইট টেস্ট করার আগে 4টো ব্লক টেস্ট করতে হবে। 2, 4টো ব্লকে যদি দেখি যে রেসিডিউ মানে কি অবশ্যই যেটা পড়ে থাকবে, যদি সাদা বর্ণে যদি হয় তবেই তুমি করতে পারবে ওভারনাইট টেস্ট। যে রেসিডিউ অন 4টো ব্লক, তাহলে কি বললাম? 4টো ব্লকে যে আমরা বললাম স্যাম্পেলটাকে নিয়ে অক্সিজেন ফ্লেমে হিট করবো, হিট করার পর যদি দেখি সাদা অবশেষ পড়ে আছে তবে তুমি বলবে ওভারনাইট টেস্ট। যদি সাদা অবশেষ যদি না থাকে তাহলে ওভারনাইট টেস্ট হবে না। অন্য একটা টেস্ট আছে করা বলছি। ক্লিয়ার? ওভারনাইট টেস্ট। এবার তাহলে হোয়াইট রেসিডিউ, হোয়াইট রেসিডিউর মধ্যে 1 ড্রপ সেট 1 ড্রপ ওভারনাইটেড দেওয়া হবে। ওভারনাইটেড। এবার যদি দেখি সেটা হচ্ছে দেওয়ার পরে কি করা হবে? অক্সিডাইজিং ফ্লেমে আমরা হিট করব। হিট করব কোন ফ্লেমে? অক্সিডাইজিং ফ্লেমে। তাহলে হিট করার পরে দুই রকম দেখবো। অ্যালুমিনিয়ামের জন্য কি হবে, জিঙ্কের জন্য কি হবে। যদি ব্লু কালার হয় তাহলে অ্যালুমিনিয়ামের কোনো সল্ট, অ্যালুমিনিয়ামের কোনো সল্ট থাকবে। আর যদি গ্রিন হয় তাহলে কি হবে? জিঙ্কের কোনো সল্ট থাকবে। খুব ইম্পর্টেন্ট দেখে নাও, সেটা এই রিঅ্যাকশন আমাদের লাগবে না। তাহলে ব্লু হলে কি অ্যালুমিনিয়ামের সল্ট, আর গ্রিন হলে জিঙ্কের সল্ট। ঠিক আছে? এবার রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা। ওভারনাইটেড CO ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে? ওভার অক্সাইড হবে, NO2 হবে প্লাস O2 হবে। ঠিক আছে? এবার আমরা তো অক্সিডাইজিং ফ্লেমে হিট করেছি না, হিট করলে কি হবে? তাহলে অক্সিডাইজ হবে। তাহলে অ্যালুমিনিয়াম যদি কোনো সল্ট থাকে সে কিছু কনভার্ট হবে,
অ্যালুমিনিয়াম অক্সাইড হবে, তাহলে A2O3 প্লাস CO, তাহলে কি লেখা হবে A2CO। এটাকে বলা হয় থিনার ব্লু, দেখবে কোশ্চেনের পরীক্ষা পড়েছে। এটার নাম হয় অ্যালুমিনিয়াম কোবাল্টিয়েট। কি বললাম? অ্যালুমিনিয়াম কোবাল্টিয়েট। কোবাল্টিয়েট থিনার ব্লু। কোন সময় কোশ্চেন কি হয়, এটাকে এইভাবে না লিখে এইভাবে থাকতে পারে CO2O। ঠিক আছে। জিঙ্কের ক্ষেত্রে কেমন হবে? এই যেমন নাম হচ্ছে থিনার ব্লু, জিঙ্কের একটা নাম আছে, ওকে বলা হয় গ্রিনম্যানস গ্রিন। তাহলে CO প্লাস ZnO, তাহলে CO Zn গ্রিনম্যান। এই থিনার ব্লু গ্রিনম্যানস গ্রিন ভেরি ইম্পর্টেন্ট জেনে রাখো তোমরা। এটার নাম কি হবে? জিঙ্ক কোবাল্টিয়েট। ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য ব্লু কালার, জিঙ্কের জন্য কি হবে? গ্রিন কালার। এবং খেয়াল রাখতে হবে কোবাল্টাইটে এক্সেল দেওয়া হবে না, ওটা নিশ্চিত থাকবে এরকম। এরপরে আমরা যে কথা বারে বারে বলছিলাম, চারটে ব্লকে যে রেসিডিউ পড়ে থাকবে, যদি সাদা মনে রেসিডিউ থাকে তাহলে কোবাল্টাইটের, যদি সাদা নয় গ্রিন হয়। কালার যদি হয়ে যায় তখন তার জন্য করতে হবে কি বোরাক্স বিট টেস্ট। বললে হবে না, একটু বুঝে করতে হবে, জানতে হবে। এখানে কোশ্চেন দিতে পারো, আমরা প্র্যাকটিস করবো না, আমি লিখে আসতে হবে পরীক্ষা। তাহলে বোরাক্স বিট টেস্ট আরো বেশি ইম্পর্টেন্ট কেন? এটা আমাদের বি ব্লকে আছে বোরাক্স বিট টেস্ট। বোরাক্স বিট টেস্ট, তাহলে কালার রেসিডিউর জন্য হবে। বোঝা গেল? তাহলে কালার রেসিডিউর জন্য আমরা কি টেস্ট করব? বোরাক্স বিট টেস্ট। তাহলে এই টেস্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে আমরা ল্যাবে যেটাকে বলি প্ল্যাটিনাম ওয়্যার, প্ল্যাটিনামের তার, আমরা সবাই জানি প্ল্যাটিনাম মানে মূল্যবান হয়। তাহলে ওটা প্ল্যাটিনাম নয়, কিন্তু চলছে প্ল্যাটিনাম তার দিয়ে চলছে। ওটা বেসিক্যালি হচ্ছে নিক্রোম ওয়্যার। পরীক্ষা এও কোশ্চেন দিতে পারে কিন্তু। নিক্রোম একটা অ্যালয়, সংকর ধাতু। নিকেল ক্রোমিয়াম আয়রনের একটা অ্যালয়, সংকর ধাতু, নিক্রোম ওয়্যার। ঠিক আছে। সেই ওয়্যারের মুখটা প্রথমে একটু পেঁচিয়ে দেওয়া হয়, দিয়ে বোরাক্স ধরা হবে, নিয়ে ফ্লেমে ধরবো। তাহলে কি হবে বলো? ক্ষয়ের মতো ফুলে উঠবে। তারপর সেটাকে নিয়ে নমুনা স্যাম্পেলে টাচ করে আবার ফ্লেমে ধরা হবে, ধরে কালার চেঞ্জটা হবে। বুঝে গেল? দেখতে পারবে। তাহলে কি কি হবে? অনেক কিছু আছে, কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা বলবো। কালার চেঞ্জটা আমরা দেখছি, অবজারভেশন করছি। স্কাই ব্লু ইন ওয়েভ মানে অক্সিডাইজিং ফ্লেমে চারণ শিলায় যখন আমরা উত্তপ্ত করবো কি দেখবো? স্কাই ব্লু। অ্যান্ড ওপেন রেড, ওপেন রেড মানে কি? অস্বচ্ছ লাল। কোন ফ্লেমে হবে? রিডিউসিং ফ্লেম, বিচারণ শিখায়। যদি এরকম হয় তাহলে কে থাকতে পারে? অপারেন্ট ফসফরাস থাকতে পারে। বুঝে গেল? ঠিক আছে। এবার আয়রন ইয়েলো or reddish yellow,
in oxidizing flame জানো শিখায় হবে এটা bottle green in reducing flame bottle green যদি হয় তাহলে আয়রনের কোনো শর্ট থাকবে বিষয় মানে আমরা আমাদের সিলেবাসে কি আছে ফেরিক আছে ফেরিকের কোনো শর্ট ঠিক আছে নিকেল আরেকটা হচ্ছে yellow brown in oxidizing flame gray and opaque in reducing flame যদি হয় তাহলে কি হবে নিকেল আরো আছে আমাদের সিলেবাসে এই কটা আছে যেমন ক্রোমিয়াম আছে ক্রোমিয়াম আইআইটিতে পড়েছিল কয়েক বছর আগে এদের মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কপার সল্ট মানে এটা আমাদের পি ব্লকে আছে কপার মেটাবলেট সবগুলো জানতে হবে এবার রিঅ্যাকশন কি রিঅ্যাকশন হচ্ছে এদের রিঅ্যাকশন আমাদের জানতে হবে oxidizing flame জানো সেটা আমি দেখি আগে কপারের সল্ট আছে তাহলে কপারের সল্ট থাকলে তাকে হিট করে জানো সেটা কি হবে কপার অক্সাইড হবে CO CO প্লাস B2O3 এই B2O3 প্লাস কি করে না বোরাসকে হিট করলে Na2B4O7 NH2O সোডিয়াম মেটাবলেট হবে NaBO2 প্লাস কি B2O3 প্লাস কি H2O তৈরি হবে তাই তো তাহলে CO প্লাস B2O3 তৈরি হবে কি কপার মেটাবলেট CuBO2 কিউবিক মেটাবলেট তাই তো কিউবিক মেটাবলেট কিউবিক মেটাবলেট হয়ে গেল বুঝে গেল এটা আমাদের পি ব্লকে এটা আছে খেয়াল করো কিউবিক মেটাবলেটটা আছে এটা কি হয় এটা আলাদা করে একটু মনে রাখতে হবে বিং হোয়েন হট আর sky blue in cold sky blue in cold well iron salt iron কোন সল্ট থাকলে দেখা যায় কি হয় আয়রন মানে ফেরিক বুঝতে পারছি আমরা আর সেটা কি হবে FeO হবে ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড যেহেতু আমাদের এটা অক্সিডাইজিং ফ্লেমে আমি হিট করছি আর সিলেবাসে আমার ফেরিক সল্ট আছে ফেরাস না ফেরিক তাহলে কি হলো Fe2O3 তৈরি হলো তাহলে Fe2O3 প্লাস B2O3 ফেরিক মেটাবলেট তৈরি হবে Fe U2 হচ্ছে ফেরিক মেটাবলেট এটাও তাই yellow when hot and light yellow when cold yellow when hot light yellow when এবার যে ডাইজেস্টের কথা বলবো বেসিক্যালি সেটা ফ্লেম টেস্ট ফ্লেম টেস্ট কি করা হয় একটা ওয়ান গ্লাসে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হবে নিয়ে ফ্লেমের প্লাটিনাম ওয়ার যেটাকে আমরা বলছি বেসিক্যালি নিক্রোম ওয়ার টাচ করা হবে তাহলে চলো অ্যাসিড লেগে থাকলো এবার নমুনা নিয়ে ফ্লেমে ধরা হবে দিয়ে বিভিন্ন কালার দেখতে হবে ঠিক আছে
এবার আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো বলি, যেমন ব্লুস গ্রিন, বা গ্রিন উইথ এ ব্লু সেন্টার, মাঝখানে ব্লু, 4-4টা গ্রিন যদি হয় তাহলে তার জন্য কি থাকতে পারে? ব্রিক রেড, ইটের মতো লাল কিন্তু ট্রানজিয়েন্ট, মানে ক্ষণস্থায়ী, লালটা যাবে আসবে এরকম হবে, তাহলে হবে কি? অ্যাপেল গ্রিন, তাহলে কি হবে? আরো অনেক আছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো আমাদের সিলেবাসে নেই, টেবিলে শর্ট অ্যান্সার ওদের নেই, স্ট্রনসিয়াম আছে, ঠিক আছে, এইগুলোকে আমাদের ভালো করে নিতে হবে। এবার আমরা আসবো কিছু বেসিক রেট গেলে রেসাল্ট টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। Some test for getting লিকুইড এবং কমন ক্লাস, এটাও বিভিন্ন পরীক্ষাতে পড়ছে। প্রথমে টেস্টের মধ্যে আমি আমার স্যাম্পলটা নেব, নমুনাটা নেব, তার মধ্যে কনসেন্ট্রেটেড HCl দেবো, দিয়ে ভালো করে হিট করবো, এক বয়েল পাওয়া যেতে পারে, তারপর একটু ঠান্ডা করে জল দিয়ে টাইম করে দেবো, দিয়ে সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে রিয়াকশান করবো। এখান থেকে সামান্য একটু নিলাম সলিউশনটা, ঠিক আছে, নিয়ে এর মধ্যে দেবো কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে কি দিলাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড, সঙ্গে সঙ্গে কি হবে? ডিপ ব্লু, ডিপ ব্লু কালার হয়ে যাবে, যেটাকে কি বলি আমরা? প্রুসিয়ান ব্লু, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রুসিয়ান, ঠিক আছে। যদি হয় তাহলে মোটামুটি বলা যেতে পারে ফেরিক আছে, ফেরিক আছে, ঠিক আছে। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কি কালার হবে? ডিপ ব্লু কালার, বলে প্রুসিয়ান ব্লু ফেরিকের জন্য। আবার এই সলিউশনের মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়েছি, দেওয়ার পরে যদি দেখা যায় যে চকলেট ব্রাউন প্রেসিপিটেট পড়ছে, তার আগে কি করা হয়? কি সলিউশনটাকে নিয়ে একটু অ্যামোনিয়া কাল করা হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং একটু অ্যাসিডিক অ্যাসিড দেওয়া হবে, মেনলি রিয়েজেন্ট কি? এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কি হবে? চকলেট ব্রাউন প্রেসিপিটেট। যদি হয় তাহলে দেখো, খেয়াল দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যদি প্রুসিয়ান ব্লু কালার হয়, ফেরিক। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে চকলেট ব্রাউন, এবার নিকেলের জন্য কি আছে? তিনটেই খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সলিউশনটা নেওয়া হবে, টেস্ট এখান থেকে নেবো, অল্প করে টেস্ট টিউবে নিয়ে এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবো, NH করে হয়েছে, অ্যামোনিয়া কাল করবো, খালি করে দিলাম, দিয়ে ওর মধ্যে দেওয়া হবে DMG, ডাইমিথাইল গ্লাইকোজেন, দেওয়া হবে DMG, দেওয়া হবে ডাইমিথাইল গ্লাইকোজেন, দিলে কি হবে? রোজ রেড প্রেসিপিটেট, এর ডিগ্রি করবে, যদি পড়ে নিকেল প্লাস রোজ রেড প্রেসিপিটেট, এবার আমাদের রিয়াকশন দেখতে হবে। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যে ব্লু কালার হচ্ছে, এরকম আমরা বলছি প্রুসিয়ান ব্লু কালার, সেখানে ফেরিক আছে, রিয়াকশনটা কি হচ্ছে?
আরেকটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, ক্রুসিয়াল ব্লু যেমন আমি একটু পরে বলছি, টানবুন ব্লু, দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, ক্রুসিয়াল ব্লু অ্যান্ড টানবুন ব্লু। আরেকটা কথা জেনে রাখতে হবে, সঙ্গে লিঙ্ক আছে এই পটাশিয়াম ফেরোসাইনাইডের ক্ষেত্রে যে ব্লুটা যে কালারটা হচ্ছে, আমরা জানি কি পটাশিয়াম কেমিস্ট্রি আমরা পড়েছি ডিডি ট্রানজিশন আর একটা চার্জ ট্রান্সফার ট্রানজিশন। এই চার্জ ট্রান্সফার ট্রানজিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পিঙ্ক কালার হচ্ছে, হাইলি ইন্টেন্স কালার। একটা বিষয় বলেছিলাম রেড অ্যান্ড ডিপ রেড, এই ডিপ হাইলি ইন্টেন্স তাদের ক্ষেত্রে হয় যাদের চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়। এক দুই, পটাশিয়াম ফেরোসাইনাইডের দেওয়ার পরে যে কালারটা হলো, এখানে কি ট্রানজিশন হচ্ছে, ওখানে ছিল একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে এলএমসিটি লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, কিন্তু আরও আছে মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার। এখানে হয় পটাশিয়াম ফেরোসাইনাইড দিলে এই ব্লু কালার হচ্ছে ক্রুসিয়াল ব্লু, এখানে মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার হয়। অবশ্যই এখন আমাদের কোশ্চেন দেয়নি, অ্যাডভান্সও দেয়নি, এই একটি কারণে কালারটা হচ্ছে। এবার দেখো তাহলে ফেরিক্লোরাইড FeCl3, পটাশিয়াম ফেরোসাইনাইড K4FeCl6, লিখে নাও যদি হবে বাইরে যে Fe আছে এটা কোন অবস্থাতে +3, এটা কি এটার নাম কি ফেরোসাইনাইড, এটা কি হলো পটাশিয়াম, পটাশিয়াম ফেরিক ফেরোসাইনাইড, পটাশিয়াম ফেরিক ফেরোসাইনাইড। এক নম্বর হয়ে গেল। দু নম্বর, কপারের ক্ষেত্রে কি হচ্ছিল, চকলেট ব্রাউন প্লাস পটাশিয়াম ফেরোসাইনাইড, চকলেট ব্রাউন প্রেসিপিটেট, কপার ফেরোসাইনাইড বা কিউবিক ফেরোসাইনাইড বলা হয়। এবার 3 নম্বর, ডাইমিথাইল গ্লাইওক্সিন, DMG যার শর্ট ফর্ম ডাইমিথাইল গ্লাইওক্সিন, ওটা নিয়ে আমি একটু বলবো, এর সঙ্গে আমাদের অর্গানিকেরও লিঙ্ক আছে এই রিজেন্টের সাথে। গ্লাইঅক্সাল CHO, এটা হলো গ্লাইঅক্সাল। তাহলে গ্লাইঅক্সিনটা কি না, আমরা অ্যাডজেক্টিভ করেছি কার্বন কম্পাউন্ডের সঙ্গে হাইড্রোক্সিল অ্যামিন NH2OH যদি দেওয়া হয় কি হবে, এই NH2OH এর রিঅ্যাকশনে তাহলে O আর NH2 জল চলে ডবল বন্ড হবে, দুমোল দিলাম, তাহলে HC ডবল বন্ড N OH, C ডবল বন্ড N OH, তাহলে এটা ছিল কি ডাইঅক্সাল ডাইঅক্সিন। এবার দুটো হারিয়ে যে দুখানা মিঠাই টাকা হয়, তাহলে কি হলো ডাইমিথাইল গ্লাইঅক্সিন। শর্ট ফর্ম হলো কি DMG। ঠিক আছে, তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করেছিলাম, ওই সলিউশনটার মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যামোনিয়াকাল করেছিলাম। এও কোশ্চেনে আসে, কেমিস্ট্রিতে আছে যে এই কাজটা করার জন্য pH প্রথম মেনটেন করা হয়। তা আমি অ্যামোনিয়াকাল করছি মানে pH কি হবে, 7 বেশি হবে।
এবার রিয়াকশনটা দেখবো। নিকেলের শর্ট, তাহলে নিকেলের সঙ্গে কেমন কমপ্লেক্স করে? ডাইমিথাইল গ্লাইকোজেন, এই নিকেল +2 CCS3 hormone NOH এটা কি বন্ড করতে পারে? হাইড্রোজেন বন্ড, এই কম্বিনেশন তৈরি হয় নিকেল ডিএমটি। এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটা ইয়ারে পড়েছিল নিকেল ডিএমটি দিক থেকে আপনার কাছে স্ট্রাকচারটা কি ছিল? কি ছিল? স্কয়ার বড় সমতল নিয়ম। এই নিকেল ডিএমটিটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যেমন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি দেখছি তেমন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি দেখেছি। এবার আমরা আসবো বেসিক রেডিক্যালের ওয়েট টেস্ট, সিক্ত পরীক্ষা। ক্ষারকীয়মূলকে আমরা সিক্ত পরীক্ষা। ওয়েট টেস্ট করতে গেলে প্রথমে আমাকে যে সল্টটা দেওয়া হলো সেই একটা বিকারের জল নেব। আমাদের সিলেবাসে কি যে সল্ট দেওয়া আছে সেটা হচ্ছে জলে ডিজলভ করবে, ওয়াটার সলুবেল সল্ট। অনেক আছে ওয়াটার সলুবেল নয়, ওয়াটার সলুবেল সল্ট সিলেবাসেই আছে। বিকারের জল নেবো, সল্টটা নেবো, নিয়ে ডিজলভ করে সলিউশন তৈরি করবো, হয়ে গেল। সেই সলিউশন নিয়ে আমি কাজ করবো, ওর মধ্যে কোন ক্ষারকীয়মূলকটা আছে, কোন বেসিক রেডিক্যালটা আছে। এবার আমাদের কাজ গ্রুপ সেপারেশন টেবিলে কোন গ্রুপে কারা কারা আছে। গ্রুপ সেপারেশন টেবিল খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সমস্ত পরীক্ষাতে কোশ্চেন এসছে গ্রুপ সেপারেশন টেবিল দিয়ে, নিজের যে ইমেলে অ্যাডভান্স সব আছে গ্রুপ সেপারেশন টেবিল। গ্রুপ 1, গ্রুপ 2 এর মধ্যে যেটা আছে 2A এবং 2B আছে, কিন্তু আমাদের যে সিলেবাসে যেটা আছে শুধু গ্রুপ 2 জানলেই হবে, মানে এনসিইআরটি সিলেবাসে, সেটা আমাকে কথা বলতে হবে। এবার গ্রুপ 3A, গ্রুপ 3B, গ্রুপ 4 and গ্রুপ 5। একটু আলাদা করে আমাদের মনে রাখতে হবে বিষয়টা নিয়ে। এই যে টেবিলটা জেনে রাখতে হবে, যত বই আছে সবথেকে ভালো যে ভোগেল কেমিস্ট্রি বই প্র্যাকটিক্যাল, সেখানে এই টেবিলটা পড়া আছে। কিন্তু আমাদের এনসিইআরটি যে সাইডে যেটা লেখা আছে যে টেবিলটা পড়া আছে 6 নম্বর গ্রুপ করে দেওয়া হয়েছে, মানে এটাকে 3 আছে 3A, এই এ না বলে 3 নম্বর গ্রুপ। তারপর 3 নম্বর কি হয় বল? 4, এটা 5, এটা কি? তাহলে আমার আগেরটা মনে রাখতে হবে, যে সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা এনসিইআরটি যেটা দিয়েছে সেটা আমরা মনে রাখতে হবে। যে আগেরটা 3A 3B যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে আমার কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে আমার মনে রাখতে হবে 3A মানে 3 নম্বর গ্রুপ, তারপর 3B যেটা 3 নয় 4 5 6। এরপর হচ্ছে কোন গ্রুপে কারা কারা আছে। আছে অনেক, যে গ্রুপ 1 এ সিলভার মার্কিউরি অ্যাসিড আছে, কপার মার্কিউরি, বিসমাথ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আছে, ফেরিক অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম আছে। এত আমার জানতাম না, আমার সিলেবাস যেহেতু গ্রুপ 1 এ আছে lead P+, গ্রুপ 2 তে আছে P+, 3 তে আছে ফেরিক অ্যালুমিনিয়াম, নিকেল জিঙ্ক,
তারপর গ্রুপ 4 ক্যালসিয়াম, বেরিয়াম, এই ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের সিলেবাসে আছে। তাহলে আমাদের একজন ভালো করে পড়ে নিতে হবে, তাদের মুখস্থ নিয়ে করে নেব। এবং গ্রুপ রিয়েজেন্ট, কোন গ্রুপের জন্য কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়, এর সঙ্গে আমাদের মিল আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি যে আয়নিক ইকুইলিব্রিয়াম যেটা আছে, সেই আয়নিকের সাথে আমাদের মিল আমরা করতে হবে। যে কিসের ভিত্তিতে এই গ্রুপটা করা হয়েছে, কেন লেডকে গ্রুপ 1-এ রাখা হয়েছে, কেন লেডকে গ্রুপ 3-এতে রাখা হয়নি। আরেকটা কথা জেনে রাখতে হবে, এই লেড হচ্ছে গ্রুপ 1-এ যেমন আছে, গ্রুপ 2-তেও লেড আছে। কেউ কোশ্চেন আছে যে কোন বেসিক রেডিকাল দুটো গ্রুপে বিলং করে, 1 and 2। এবার গ্রুপ রিয়েজেন্ট, কোন গ্রুপের জন্য কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়। গ্রুপ বিকার বলা হয়, এটা হচ্ছে ডাইলুট HCl, WHCl। এটা কিন্তু ভুললে চলবে না গ্রুপ রিয়েজেন্ট গুলো। এটা হলো ডাইলুট HCl প্লাস H2S। গ্রুপ 3-এ অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 3B অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S। আর এখানেও নেওয়া হয় এই অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো আছে সেই সলিউশনে, প্লাস অ্যামোনিয়াম কার্বনেট। এটা যে মনে রাখতে হয়, অ্যামোনিয়াম কার্বনেট পরীক্ষার কোশ্চেন এগুলো নাও থাকতে পারে, এটা কিন্তু থাকবেই। আর শেষে Na2HBO4 ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস সিলেবাস আছে, গ্রুপে নেই, তাকে আমি কিভাবে খুঁজব? এর জন্য একটা থিওরি আছে, অল ফসফেট আর ইনসলভেবল এট pH 10, মানে যত বেশি রেডিক্যাল আছে তাদের ফসফেট সল্টগুলো pH 10-এ ইনসলভেবল, মানে অদক্ষ পড়ে যাবে। এটা বুঝতে পারিনি। আমি টেস্ট টিউবে নেব, সল্টের সলিউশন নেব, নিয়ে ওর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবো, যে বেশি হয়ে গেল, তাহলে pH কত, প্রায় 10-11 মতো হয়ে গেল। দিয়ে ওর মধ্যে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট দেবো, দিলে যদি প্রেসিপিটেট পড়ে যায় তাহলে বুঝতে হবে কোন বেসিক রেডিক্যাল আসবে। ঠিক আছে, শুধু তাদের বাদ দিয়ে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম ওরা বাদ দিয়ে, এক্সেপ্ট সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম ওরা বাদ দিয়ে, এগুলো সবাই খুব অদক্ষ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা তোরা বোঝার চেষ্টা কর। আমি একটা সলিউশন তুলে দিলাম তোর হাতে, তাহলে তার মধ্যে আদৌ কোনো বেসিক রেডিক্যাল আছে কিনা, আমি বেসিক রেডিক্যাল নিয়ে কথা বলছি, কোনো কার্যমূলক আছে কিনা আগে আমরা যাচ করতে হবে, আছে কিনা। তারপরে আমি এই টেস্টগুলো কত সাবধানে আসবো, দিলে আমি শনাক্ত করবো কি আছে। তার জন্য কি করতে হবে, সলিউশনের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম, তার মধ্যে ঢালতে হবে কি ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। কোনো বেসিক রেডিক্যাল থাকলে করতে পারবে, শুধু সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম আছে। অ্যামোনিয়াম আমরা দেখবো পরে, আমার টেস্ট আসছে তার জন্য। এবার দেখ, এই যে রিয়েজেন্টগুলো চয়েস করা হয়েছে কেন, আমরা পড়েছি আয়নিক, যে আয়ন PSP সলিবিডি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট যদি সলিবিডি প্রোডাক্টের বেশি হয়ে যায় তাহলে প্রেসিপিটেট পড়বে। আমার সলিউশনের মধ্যে লেড আয়ন আছে, বললাম, তাহলে লেড প্রেসিপিটেট দেখলে কি আমি HCl ব্যবহার করছি, দিলে কি হবে, যে প্রেসিপিটেট পড়বে, লেড ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে, PgCl2। তাই নাকি লেড ক্লোরাইডটা প্রেসিপিটেট পড়বে। এবার শুন, তাহলে লেডের এবং ক্লোরাইডের যে আয়নিক প্রোডাক্ট, মানে কি আয়নীয় গুণফল, আমার সলিউশনে লেড আয়ন আছে, এই সলিউশনে আমি উপর থেকে কি হচ্ছে, ড্রপ বাই ড্রপ HCl অ্যাড করছি।
তাহলে লেড এবং সিএল মাইনাসের যে কনসেন্ট্রেশনের গ্রুপ আয়নিক প্রোডাক্ট তার থেকে বেশি হতে হবে, টিএসপি থেকে বেশি হলে ঠিক আছে। একই রকম ভাবে ডাইলুট HCl এবং H2S দেওয়া হয়েছে, তাহলে এখানে কি প্রেসিডেন্ট করবে? কপার আয়ন যদি থেকে থাকে CuS, লেড থাকলে কি হবে? PbS প্রেসিডেন্ট করবে। এবার দেখ ফেরিক থাকলে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড, এটা কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। নিকেল থাকলে নিকেল হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করবে, এটা কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করবে। এটা কি হবে? ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম কার্বনেট, এটা কি হবে? বেরিয়াম কার্বনেট। আর এখানে কি হবে? এই ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ফসফেট প্রেসিডেন্ট করবে। তাহলে আমরা জানলাম কি প্রেসিডেন্ট করতে হলে আয়নিক প্রোডাক্ট কার থেকে বেশি হবে? সলিড প্রোডাক্টের বেশি হতে হবে, তাহলে প্রেসিডেন্ট করতে হবে। হলো দেখ গ্রুপ 3 বিতে নিকেল হাইড্রোক্সাইড নয়, যেহেতু আমি H2S দিচ্ছি, নিকেল সালফাইড, এটা কি হবে? জেডনেস, জিঙ্ক সালফাইড, জেডনেস প্রেসিডেন্ট করতে হবে। এগুলো হচ্ছে হাইড্রোক্সাইড, ফেরিক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, H2S, নিকেল সালফাইড, জিঙ্ক সালফাইড। গ্রুপ 1 এ লেড আয়ন আছে, আমি HCl দিচ্ছি, লেড ক্লোরাইড প্রেসিডেন্ট করবে। গ্রুপ 2 কপার আছে, কি করবে? H2S। তাহলে এখানে HCl এর কাজ কি? HCl এর ফাংশনটা কি? কেন HCl নেওয়া হয়েছে? আমাদের সামনে বিষয়টা কপার সালফাইড প্রেসিডেন্ট করবে। লেড গ্রুপ 1 এ আছে, গ্রুপ 2 তেও থাকে, দুটোতেই থাকে। H2S দিলে কি হবে? PbS প্রেসিডেন্ট করবে। ফেরিক অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করবে। অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করবে। নিকেল জিঙ্ক H2S দেওয়া হচ্ছে, তাহলে নিকেল সালফাইড প্রেসিডেন্ট করবে, জিঙ্ক সালফাইড প্রেসিডেন্ট করবে। ক্যালসিয়াম কার্বনেট প্রেসিডেন্ট করবে, বেরিয়াম কার্বনেট করবে, কার্বনেট দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে গ্রুপ 2 এবং এই গ্রুপ 2 আর গ্রুপ 4 যেটাকে বলছি আর কি, 3B না বলে যেটাকে 4 বলছি, উভয় দেখো সালফাইড সল্ট, এবং এই দুটো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনটা পড়তে হয়। তাহলে এটা আমরা আলাদা করে কেন এখানে HCl নেওয়া হচ্ছে, HCl নেওয়ার কারণটা কি, আর কেনই বা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হচ্ছে? তাহলে একবার দেখে নিই একবার এই লেড ক্লোরাইড, এটার কালার কি? মানে এগুলো আমাদের এই কালারটা জানতে সুবিধা হয় কি, ওই ABC করে যখন দেয় যে কম্পাউন্ড সল্ট A আছে, এটা দেওয়া হলো, B4 প্রেসিডেন্ট করলো। এই কপার এবং লেড, কপার এবং লেডের এদের হচ্ছে উভয়ের কালার হচ্ছে ব্ল্যাক, ফেরিক হাইড্রোক্সাইড ব্রাউন, আর এটা হলো হোয়াইট কালার, সাদা মানে। নিকেল সালফাইড ব্ল্যাক, আর জিঙ্ক সালফাইড হচ্ছে হোয়াইট। ক্যালসিয়াম হোয়াইট কালার, বেরিয়াম এটা হোয়াইট, দুটোই হোয়াইট কালার, এটা হচ্ছে এটা হোয়াইট কালার সবগুলো। ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ফসফেট হোয়াইট কালার, ক্যালসিয়াম কার্বনেট হোয়াইট, বেরিয়াম কার্বনেট হোয়াইট, নিকেল সালফাইড ব্ল্যাক। আমার কালারটা তোমরা গুরুত্ব নয়, আমার কাছে হচ্ছে বিষয়টা হচ্ছে কোন গ্রুপে কারা আছে এবং গ্রুপ রিজনটা কি। এবার যে কথাটা বলতে চাইছিলাম, শোন ভালো করে, কেনই বা লেডকে গ্রুপ 1 এ আছে, গ্রুপ 3 এতে রাখা হলো না? আমাদের টার্গেট হচ্ছে যাতে সহজে ফেলা যায়, প্রেসিডেন্ট ফেলা যায়, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে প্রেসিডেন্ট ফেলতে গেলে তাহলে বুঝতে হবে লেড ক্লোরাইডে যে টিএসপি মান, এখানে তাহলে কি হতো? লেড হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করতো, নিশ্চয়ই লেড হাইড্রোক্সাইডের টিএসপি মানটা কি অনেক বেশি। লেড হাইড্রোক্সাইডে কি টিএসপি মানটা কি অনেক বেশি। তাই এখানে আপনার উদ্দেশ্য যাতে সহজে প্রেসিডেন্ট ফেলা যায়, আর প্রেসিডেন্ট ফেলতে গেলে টিএসপি মানটা খুব গুরুত্বপূর্ণ। যার টিএসপি মান কম সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কেন ম্যাগনেসিয়ামকে এখানে প্লেস করা হয়েছে? এখানে রাখবেন ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ফসফেট প্রেসিডেন্ট করবে, কিন্তু আমি যদি এখানে দিই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রেসিডেন্ট করবে, তার মানে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই নিশ্চয়ই টিএসপি মানটা কি বেশি, তাই এখানে রাখা হয়নি। যেখানে
যে সল্টের কেসপি মান কম সেখানে প্লেস করা হতে পারে। বোঝা গেল? এবার গ্রুপ 2 এবং 3B আমি সংমিশ্রণভাবে গ্রুপে রাখতে চাইছি। এখানে HCl এর কাজটা কি? ইও সালফাইড প্রেসিডেন্ট পড়ছে, কপার সালফাইড, লেড সালফাইড, ইও সালফাইড প্রেসিডেন্ট পড়ছে, নিকেল সালফাইড এন্ড জিঙ্ক সালফাইড। তাহলে কেন এখানে HCl দেওয়া হলো? HCl দেওয়ার কারণটা কি? দেখ, এই সমস্যাটার মধ্যে HCl দেওয়ার আগে কি দিচ্ছি? আমি HCl দিচ্ছি। HCl দিলে কি হবে? H প্লাস Cl মাইনাস, আর H2S থেকে কি হবে? H প্লাস H2 মাইনাস। আমরা পড়েছি সমমান প্রভাব, এই কথাটা বলেছি আমি কিছু না, তারা বুঝতে হবে বিষয়টা। বাংলা বলি না, সমমান প্রভাবের জন্য একই আয়ন আছে, কমন আয়ন এফেক্ট, বিষয়টা কি? H2S থেকে 2H প্লাস হবে, H2 মাইনাস হবে। এবার যদি আমি এই লাসাতে লেয়ারের নিয়ম অনুসারে রিঅ্যাকশন সিস্টেমে যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট অ্যাড করি, তাহলে কি হবে? রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে শিফট করবে। আমি প্রোডাক্টটা কি অ্যাড করছি? H প্লাস দিচ্ছি। তাহলে H প্লাস দিলে কি হবে? এই H প্লাস H মাইনাসকে নিয়ে ব্যাকে চলে আসবে। সুতরাং সলিউশনে কি H মাইনাসের কনসেন্ট্রেশনটা কমে যাবে, ডিক্রিজ করবে, কমে যাবে। তাতেই এরা প্রেসিডেন্ট পড়বে গ্রুপ 2 যারা আছে। তার মানে কি মিন করছে? যে গ্রুপ 2 তে আমরা যাদেরকে রেখেছি এদের সালফাইড সল্টের নিশ্চয়ই কেএসপি মানটা কম। কমই প্রেসিডেন্ট পড়ছে মানে কি নিশ্চয়ই কম। কারণ আমরা জানি কি আয়নিক প্রোডাক্ট কেএসপিতে বেশি হতে হবে। যদি কেএসপি মান বেশি হতো তাহলে আমাদের অনেক H বেশি দিতে হতো, অনেক H মাইনাস চলে আসতো, অনেক H মাইনাস লাগতো, সালফাইড আয়ন লাগতো। তাহলে সালফাইড আয়ন কম লাগছে মানে এখানে যারা আছে গ্রুপ 2 তে যারা আছে এদের কেএসপি মানটা কি কম। অন্যদিকে দেখি আর গ্রুপ 3B তে যারা আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? NH4 প্লাস, তাহলে H2 দিলে কি তৈরি হবে? 2H প্লাস, Hটা কি 2 মাইনাস। এই OH মাইনাস করবে কি? ওই একই কথা বলবো, লাস্ট ইয়ারের নিয়ম অনুসারে বলবো। ওই ইকুইলিব্রিয়াম যদি প্রোডাক্টটাকে সরিয়ে নেওয়া হয় কোন একটা পার্টকে, তাহলে কি হবে? রিঅ্যাকশনটা ফরওয়ার্ড শিফট করবে। আমি OH মাইনাস দিয়েছি, তাহলে সে কি করবে? H প্লাস নিয়ে নেবে, নেবে কি তৈরি হবে? H2। তাহলে H প্লাসটা কি হলো? দেখুন না, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে? ফরওয়ার্ডে শিফট করবে, অর্থাৎ বেশি করে কি তৈরি হবে? সালফাইড তৈরি হবে। বেশি করে আসবে তবেই প্রেসিডেন্ট পড়বে। ওই গ্রুপ 4 যেটাকে আমরা 3B বলছিলাম, গ্রুপ 4 যেটা হয়েছে নিকেল, তাই তো, জিঙ্ক, এরা প্রেসিডেন্ট পড়বে। কেন? তাহলে ওদের সালফাইড সল্টের কেএসপি মান নিশ্চয়ই বেশি, তাই বেশি লাগছে। তাহলে একদিকে HCl এর ফাংশন কি, একদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফাংশন করবে। এবার শোন, একটা কোশ্চেন দেখা যাক। একটা সলিউশনের মধ্যে কপার আয়ন আছে, নিকেল আয়ন আছে। যদি একটা বিকারে, অন্য আরেকটা বিকারে এই কপার আছে, নিকেল আছে, এখানে দেওয়া হবে ডাইলিউট HCl প্লাস H2S, এখানে দেওয়া হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S। তাহলে এখানে কে প্রেসিডেন্ট পড়বে? এখানে কে প্রেসিডেন্ট পড়বে? বলো। প্রথমটা কপার প্রেসিডেন্ট পড়লো, CBS এর প্রেসিডেন্ট পড়লো, পরেরটা ওয়াটার গ্রুপ প্রেসিডেন্ট পড়লো, CBS
এবং এখানে তো এস মাইনাস অনেক আসছে এখান থেকে, আর কনসারভেটিভ কেসিং তো কম, তাহলে নিকেল পড়াই কপারই আগে পড়ে যাবে স্কুলে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে যেগুলো প্রশ্ন করার সম্ভাবনা আছে। এবার আমরা গ্রুপ যার প্রেশার বলে ওদেরকে নিয়ে আর বিশ্লেষণ করার দরকার নেই, ঠিক আছে। আমরা তো তবে একটা বলবো লেটের ক্ষেত্রেটা বলি, ধরো গ্রুপ ওয়ানে আমি একটা গ্রুপ বিষয় বলে দিই, গ্রুপ ওয়ানে টাইম দিলাম, লেট প্রেশার পড়লো, তাহলে লেট কি আছে সেটা ওয়ান করতে হবে তো। গ্রুপ ওয়ানে লেট আসে, আমার এখানে সলিউশন করে দিয়েছি তো আমি সলটাকে, আমি এখানে এইচসিএল দিয়েছি, তাহলে প্রেশার পড়বে লেট প্রোভাইড। আমরা যেহেতু আমাদের একটা বেসিক ক্রিটিক্যাল একটাই আছে বলে গ্রুপ লেট বলে আমরা বলবো প্রেশার পড়া মানেই লেট আছে, ওই জন্য অতটা গুরুত্ব নেই আমাদের এখানে। মানে বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাইছি, এই যারা প্রেশার পড়লো এদের নিয়ে ফার্দার ট্রিটমেন্ট করতে হবে তো, বিভিন্ন রিয়াকশন করে বলতে হবে, সেটা অত ডিটেলস আমাদের না জানতে হবে। কেন বলতে চাইছি, আমার এখানে লেট আয়ন আছে, আমি এইচসিএল দেবো, প্রেশার পড়লো, তাহলে আমার তো এক নম্বর গ্রুপে কে এইচসিএল প্রেশার পড়া মানে আমি বলবো কি লেট আছে, এই জন্য কোশ্চেন সেন্টার ভাববে সামনে। কিন্তু গ্রুপ মানে আরও অনেক আছে, সিলভার আয়ন আছে, যে সিলভার থাকতো তাহলে আমাদের ফার্দার ট্রিটমেন্ট করতে হতো, এই যে অদক্ষেপ করবে তার জলে রিজার্ভ করতে হবে, গিয়ার পটাশিয়াম আয়োডাইড দিতে হবে, লেড আয়োডাইড কোনো অদক্ষেপ করবে, এগুলো করতে হয়, ঠিক আছে। কত আমাদের মনে রাখতে পারবো না, আমাদের মনে রাখতে হবে গ্রুপ সেপারেশন টেবিলে কোন গ্রুপে কারা কারা আছে, গ্রুপ ডিভিশন কি, ওই প্রেশার টেস্ট যেগুলো বললাম ওইগুলো। এবার আমরা আসবো অ্যাসিড রেডিক্যালের টেস্ট। বেসিক রেডিক্যাল নিয়ে সব কথা বললাম, এবার আমরা আসি অ্যাসিড রেডিক্যাল। অম্লমূলকের টেস্টগুলো নিয়ে প্রথমে ডাই টেস্ট, শুষ্ক পরীক্ষা, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স, তাই তো। তাহলে প্রথমে কি করা হবে, এক নম্বর স্যাম্পল প্লাস ডাইলুট H2SO4 দিয়ে হিট, টেস্টের মধ্যে নমুনাটা নেব, ডাইলুট H2SO4 দিয়ে হিট করব। অবজারভেশন কি দেখব, সব লেখার দরকার নেই, এর মধ্যে আমরা ইতিমধ্যে অনেক জানি, গ্যাস বেরোচ্ছে বন্ধহীন গ্যাস, কিন্তু চুন জলের মধ্যে ফাটালে কি হবে, চুন জলটা খোলা হয়ে যাচ্ছে, তাহলে কি কারণে থাকতে পারে, ডাইস মানে থাকতে পারে। এবার পচা ডিমের গন্ধ থেকে গ্যাস বেরোচ্ছে, ঠিক আছে, লেড অ্যাসিড পেপারটা কি করছে, কালো করে দিচ্ছে, পটাশিয়াম ডাইক্লোরাইড পেপারটা কি করছে, গ্রিন কালার করে দিচ্ছে, এই লাইনটা একটু নোট করলে ভালো হয়। পচা ডিমের রটেন, তাই তো, পচা ডিমের গন্ধ থেকে গ্যাস বেরোচ্ছে এবং সেটা কি করছে কি লেড অ্যাসিড পেপারটাকে ব্ল্যাক করে দিচ্ছে, লেড অ্যাসিড পেপারটাকে অ্যাসিডের পেপারটাকে কালো করে দেবে, আর পটাশিয়াম ডাইক্লোরাইড পেপারকে গ্রিন করে দেবে। এটা মানে কি, একটা সলিউশনে পটাশিয়াম ডাইক্লোরাইড তৈরি করা আছে, আমি একটা পেপার নেবো, বেসিক্যালি পিকচার পেপার নেওয়া হয়, এর মধ্যে টাচ করে দেবো, চুপিয়ে নেবো, গায়ে লেগে থাকবে, ধরবো, ধরলে কি হবে, গ্রিন কালার হয়ে যাবে, তাহলে কি হবে, সালফাইড। লেড অ্যাসিডের পেপারটা ব্ল্যাক, এটা মনে রাখলে ভালো হবে, পটাশিয়াম ডাইক্লোরাইড পেপারটা গ্রিন করে দেবে, সালফাইড। এবার দেখ এবার দেখবো কি 3 নম্বর কেস, বাদামি বর্ণের গ্যাস বেরোবে, ব্রাউন গ্যাস,
ফিউম বেরোচ্ছে, ব্রাউন ফিউম বেরোচ্ছে। স্টার্চ আয়োডাইড পেপারকে ব্ল্যাক করে দিচ্ছে। আপনি ব্ল্যাক করে দেবে, স্টার্চ আয়োডাইড পেপারকে কি হবে, তার মানে কি একটা বিকারে প্রথমে স্টার্চের সলিউশন তৈরি করবো, অন্য বিকারে পটাশিয়াম আয়োডাইডের সলিউশন তৈরি করবো। পেপার নেব, স্টার্চের সলিউশন চাষ করে নেবো, তারপর সেটা কিন্তু পটাশিয়াম আয়োডাইড পেপারে সলিউশন মধ্যে চাষ করে নেবো। তাহলে পেপার গায়ে দিয়ে লাগলে হলো স্টার্চ পটাশিয়াম আয়োডাইড পেপার, সেটা কি করে দেবে, ব্ল্যাক করে দেবে। যদি দেয় তাহলে NO2 মাইনাস, ঠিক আছে, জানলে শেষ মধ্যে এই কাজটা দেখতে হবে আমাদের। তারপরে হচ্ছে কি 2 নম্বর, এবার দেয় 2 নম্বর হচ্ছে স্যাম্পেলের মধ্যে কনসেন্ট্রেটেড HCl দিয়ে আমরা হিট করব। টেস্টের মধ্যে স্যাম্পেল নেব, নমুনা স্যাম্পেল কনসেন্ট্রেটেড HCl দিয়ে হিট দেওয়ার পরে আমরা দেখবো কি কি কালার চেঞ্জ হচ্ছে বা কি কালার আসছে। এক অবজারভেশন, যদি ভায়োলেট কালার পাচ্ছি আমরা, ভায়োলেট কালার, তাহলে কি থাকতে পারে, I মাইনাস, বেগুনি বর্ণ। ব্রাউন ভেপার, Br মাইনাস। এবার 3 নম্বর, স্যাম্পল প্লাস কনসেন্ট্রেটেড H2 দিয়ে হিট বললাম। স্যাম্পলের মধ্যে কি দেওয়া হবে, কনসেন্ট্রেটেড সালফিক গ্যাস দিয়ে হিট করব। কি কি অবজারভেশন দেখবো, এক CO2 গ্যাস পাওয়া যাচ্ছে, CO2 গ্যাস, তাহলে কে থাকতে পারে বলো, কে থাকতে পারে, CO2 গ্যাস যদি বার হয় তারপরে, ঠিক আছে, H2S গ্যাস বের হচ্ছে, সালফাইড, ব্রাউন ফিউম বেরোবে, বালাই মানে গ্যাস বেরোবে, কপারটা মিক্স দিলে আরো বেশি বেরোবে। ব্রাউন ফিউম মোর ইন্টেন্স, অনেক বেশি বেরোবে। অন এডিং কপার টার্নিং, মানে কপার ছিপড়া, মানে এর মধ্যে কপার ছিপড়া হিট করলে কি হবে, বাদাইমনের গ্যাস, বাদাইমনের ফিউম তো বেরোবেই, এবং মোর ইন্টেন্স অনেক বেশি, হাইলি ইন্টেন্স যেটাকে বলে, হালকা নয়। তাহলে কি থাকতে পারে, নাইট্রেট, NO3 মাইনাস। ঠিক আছে, ভায়োলেট হলে I মাইনাস, রেডিশ হলে রেডিশ ব্রাউন হলে Br মাইনাস, এবং সিএল মাইনাস হলে কি হবে, সবুজ যাব হলুদ, সবুজ যাব হলুদ হলে কি হবে, সিএল মাইনাস। তো তাই না, এটা আমরা পড়েছি ক্লাস 9 থেকে, HCl গ্যাস বেরোচ্ছে, ওর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধরি তাহলে কি হবে, সাদা ধোঁয়া সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে গ্রিনিশ ইয়েলো কালার হবে, সবুজ যাব হলুদ, গ্যাস বেরোবে, এবং ওখানে আমরা কি করবো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত কাঁচদণ্ড ধরবো, বললে কি হবে, একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে, হয় ফিউম হবে, যদি হয়, আর না হয়, যদি হয় তাহলে কি হবে, Cl মাইনাস। ঠিক আছে,
এবার এই সিএল মাইনাসের জন্য এগুলো খুব একটা পরীক্ষা যেরকম দেখা যায় না বলছেন কুমির ক্লোরাইড টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। নিতে পড়েনি যেই মেনে পড়েছে আগে অ্যাডভান্সে পড়ে যাবে যেই মেনে পড়েছে ভালো করে লিখে নাও কুমির ক্লোরাইড টেস্ট। কুমির ক্লোরাইড টেস্ট দেখ এবার আমরা আসবো কুমির ক্লোরাইড টেস্ট। এরকম আমরা টেস্ট টিউবের মধ্যে স্যাম্পেল নেব, পটাশিয়াম ডাইক্লোরাইড দেবো K2Cr2O7 প্লাস 1 ড্রপ কনসেন্ট্রেটেড HCl দেবো দিয়ে হিট করব। হিট করলে এখান থেকে এবার টিউব নেওয়া হবে, এরকম টিউব মুখে পট দিয়ে আটকানো থাকবে আর অন্য একটা সলিউশনের মধ্যে এখানে কি নেওয়া হবে NaOH সলিউশন, এই টিউবটা এর মধ্যে প্রবেশ করানো থাকবে। তাহলে দুখানা টিউব হলো, প্রথমে নেবো ওই স্যাম্পেল পটাশিয়াম ডাইক্লোরাইড কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটা এই টিউবের মধ্যে থাকলো। এই হিট করলে কি কালার হবে, কি কালার গ্যাস বেরোবে, কি কালার রেড, ব্রাউনিশ রেড। ব্রাউনিশ রেড কালার এও পরীক্ষায় দিয়েছে কি কালার গ্যাস বেরোবে, যেটা নাম কি কুমির ক্লোরাইড বলা হয়। এরকম এই ব্রাউনিশ রেডটা যে গ্যাসটা বেরোচ্ছে সেটা কি CrO2Cl2, যার নাম কি কুমির ক্লোরাইড। এই টেস্টটার নামই হলো কুমির ক্লোরাইড টেস্ট। এবং আমরা জানি অর্গানিকে পড়েছি যে বিটার রিঅ্যাকশন টলিন থেকে বেঞ্জাইল দিকে কুমির ক্লোরাইড দিয়ে হলো। এবার যেই NaOH সলিউশনের মধ্যে প্রবেশ করলো তখন কি কালার হবে, ইয়েলো কালার হয়ে যাবে। এই কালারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ঠিক আছে, লিখে নাও। ইয়েলো সলিউশন তৈরি হবে, এটা কি তৈরি হবে সোডিয়াম ক্রোমেট Na2Cr। ঠিক আছে, তারপরে টেস্ট টিউবটাকে বের করে নেব আমরা। এই টেস্ট টিউবের মধ্যে একটু অ্যাসিডিক অ্যাসিড দেবো, দিয়ে অ্যাসিডিফাই করব। যদি NaOH দেওয়া হয়েছে তাহলে অ্যাসিডিক অ্যাসিড দেবো। অ্যাসিডিফাই করার পরে এর মধ্যে দেওয়া হবে কি লেড ক্লোরাইড সলিউশন, লেড অ্যাসিডের সলিউশন, লেড অ্যাসিডের। বুঝে গেল, এর মধ্যে অ্যাসিড অ্যাসিড অ্যাসিডিফাই করার পরে লেড অ্যাসিডের দেবো। লেড অ্যাসিড যার ফলে কি হবে লেড ক্রোমেটের একটা ইনসলভেন্ট অ্যাসিড পড়ে যাবে। ইয়েলো প্রেসিপিটেট অফ লেড ক্রোমেট PbCr উপরে ইয়েলো প্রেসিপিটেট পড়বে। লিখে নেন। তাহলে কুমির ক্লোরাইড টেস্ট প্রথমে আমরা কি করলাম, দুখানা টেস্ট টিউব লাগবে। একটা হচ্ছে স্যাম্পেল নমুনা পটাশিয়াম ডাইক্লোরাইড কনসেন্ট্রেট হিট করব। হিট করলে ব্রাউনিশ রেড কালার বেরোবে, গ্যাস বেরোবে। যদি Cl মাইনাস থাকে বেরোবে, সেটা পাঠানো হবে কার মধ্যে NaOH সলিউশনের মধ্যে। পাঠালে এই সমস্যা কি কালার হবে, ইয়েলো কালার হবে। এর তৈরি হবে Na2Cl। এই টেস্ট টিউবের মধ্যে তারপর কি দেবো, একটু অ্যাসিডিক অ্যাসিড দেবো, অ্যাসিডিফাই করবো করে কি দেবো লেড অ্যাসিড দেবো। দিলে কি হবে লেড ক্রোমেটের ইয়েলো অ্যাসিড পড়বে। কমপ্লিট। শুধু এটা জানতে হবে এই যে লেড ক্রোমেট অদক্ষেপ পড়লো এটা হচ্ছে কিসে ইনসলভেবল হয়, ইনসলভেবল ইন ডায়োড অ্যাসিডিক অ্যাসিড বাট সলভেবল ইন NaOH। এটা একটা নোট করতে হবে। ইন NaOH সলিউশন দিলে কেউ ডিজলভ হয়ে যাবে এন্ড ডাইলুট নাইট্রিক অ্যাসিড। মানে যে অদক্ষেপটা পড়েছে সেটা NaOH দ্রবীভূত হবে এবং কি লঘু নাইট্রিক অ্যাসিডও ডিজলভ হয়ে যাবে। যদি হয় তাহলে কি আছে
তারপর sample plus concentrated H2SO4 copper turning কপার চিপটা দিয়ে হিট দিলে যদি ব্রাউন ফিউম হয় পাতায় অনেক গ্যাস বেরোচ্ছে, তাহলে কে থাকতে পারে নাইট্রেট অ্যান্ড ব্রোমাইড। পাঁচ স্যাম্পেলের মধ্যে MnO2 ম্যাগনেস ডাইঅক্সাইড প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট দিলে কি হবে, ওই সবুজ এবং হলুদ গ্রিন হলো যদি হয় ইয়েলো কালার গ্যাস বের হচ্ছে, ওই গ্যাসে কি ধরা হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি মাত্রা আমরা যদি সাদা ধোঁয়া সৃষ্টি হবে, একে থাকতে পারে Cl মাইনাস। রেডিশ ব্রাউন গ্যাস হলে Br মাইনাস। ভায়োলেট ভেপার ভায়োলেট কালার I মাইনাস। এবার দেখ ওয়েট টেস্ট, সিদ্ধ পরীক্ষা। ওয়েট টেস্ট মানেই টেস্ট টিউবে আমি স্যাম্পেল নেবো বা বিকারে নেবো, নিয়ে জলতে সলিউশন তৈরি করবো। তাহলে এক্সপেরিমেন্ট অবজারভেশন এবং ইনফারেন্স সিদ্ধান্ত। তাহলে স্যাম্পেল সলিউশন প্লাস সোডিয়াম নাইট্রোক্সাইড Na2Fe দিলে কি হবে, ভায়োলেট কালার হবে, বেগুনি বর্ণ। এটা আমরা অর্গানিকও ব্যাকটেরিয়াল করেছি, ল্যাসাইড টেস্টে ওখানে নাইট্রোজেন সালফার হ্যালোজেন সোডিয়াম নাইট্রোক্সাইড দিয়ে দিলে কে থাকবে সালফাইড প্রেজেন্ট। দিলে কি তৈরি হয়, ঠিক Na4Fe CN5NOS এটা তৈরি হয়। সেকেন্ড, এবার আমরা বলবো রিং টেস্ট, বলয় পরীক্ষা। খুব কমন আমাদের কাছে। সলিউশন নেব, স্যাম্পেল সলিউশন প্লাস 14% ফেরাস সালফেট সলিউশন ঢালতে হবে, এর মধ্যে ফেরাস সালফেট প্লাস টেস্ট টিউবের ডালা দিয়ে একটু বাকি টেস্ট টিউবটাকে গাড়ি সব কিছু ঢালা হবে, এই কনসেন্ট্রেট সব কিছু দেওয়া হবে অল্প করে। দিলে কি হবে, ঢালার সাথে সাথে ওই জাংশনে ব্রাউন রিং তৈরি হবে, বলাই মানে বলাই তৈরি হবে। দেখো ব্রাউন রিং at the junction of সালফিউরিক অ্যাসিড। যেই করলো জাংশনটাতেই বানে বানে বলাই তৈরি হবে। যদি হয় নাইট্রেট, আর যদি টোটাল সলিউশনটা ব্রাউন কালার হয়ে যায়, বোল সলিউশনটা
বোঝা গেল টোটাল সলিউশনটা কি হচ্ছে, একটা ব্রাউন রিং হচ্ছে একটা হোল সলিউশন যদি হয়ে যায় তাহলে হবে 9.8 মনে রাখতে হবে। কিন্তু আমরা ওই জাংশনটা কিন্তু জানি যদি হোল সলিউশন যদি হয়ে যায়। এবার এর জন্য আরেকটা টেস্ট আমাকে ফলো আপ করতে হবে যদি এটা হয়ে যায়। এবার আমাদের দেখতে হবে নাইট্রাইটের জন্য আরেকটা টেস্ট এখানে আমরা করছি, তাহলে একই রকম লাগবে। তার আগে একটু বলে নিই, তাহলে নাইট্রেটের জন্য আমরা কি জানি, সেই ব্রাউন মলয় পরীক্ষা, স্যাম্পেল সলিউশনের মধ্যে ফেরাস সালফেট সলিউশন দেবো, টেস্টের গাছে কালো সালফেট ঢালবো, যেখানে পড়বে ওই জাংশনে একটা পাতায় মনে মলয় হবে, যদি হয় নাইট্রেট, ওই জাংশনের নাম এর সলিউশনটা হয়ে গেল নাইট্রাইট। এবার বিষয়টা হচ্ছে এই নাইট্রাইটের জন্য উপরটা তো হয়ে গেল, এবার এটার জন্য বলছি আমি এটা 2A বলি, এটা 2B বলছি। প্রথমে নেবো কি টেস্ট টিউবে ফেরাস সালফেট সলিউশন নেবো, FeS সলিউশন হলো। টেস্ট টিউবে নিলাম, ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতেই পারে কোশ্চেন। প্লাস ডাইলুট অ্যাসিডিক অ্যাসিড সলিউশন, ডাইলুট অ্যাসিডিক অ্যাসিড সলিউশন প্লাস স্যাম্পেল সলিউশন। মানে পার্থক্যটা করতে পারলি? আগে কি হলো বল, আগে সলিউশন নেওয়া হচ্ছে টেস্ট টিউবে, তারপর ফেরাস সালফেট দিয়েছি, তারপর কনসেন্ট্রেট সালফেট দিয়েছি। এখানে কি করেছি, এই স্যাম্পেল সলিউশনটা টেস্টের মধ্যে শেষে অ্যাড করেছি। প্রথমে ফেরাস সালফেট দিয়েছি, তারপর ডাইরেক্ট অ্যাসিডিক অ্যাসিড দিয়েছি। এখানে কিন্তু কনসেন্ট্রেট সালফেট যখন দিয়েছিলাম বলাই পরীক্ষাতে কনসেন্ট্রেট না অ্যাসিডিক অ্যাসিড, তারপর কি স্যাম্পেল সলিউশন দিয়েছি। দেওয়ার পর কি বলছে, ব্রাউন রিং তৈরি হবে, ব্রাউন রিং অঙ্ক, এখানে ব্রাউন রিং তৈরি হবে এই কেসে, কিন্তু কোথায় দেখো ব্রাউন রিং, এই যে দুখানে জাংশন মানে এই সলিউশন এবং আগে যেগুলো ছিল এদের মাঝখানে একটা ব্রাউন রিং তৈরি হবে। বোঝা গেল? যদি ব্রাউন রিং হয় তাহলে এই ব্রাউন রিং আর এই ব্রাউন রিং মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছি। প্রথমে ছিল কি সলিউশন ফেরাস সালফেট কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এখানে প্রথমে ফেরাস সালফেট সলিউশন টেস্ট, তারপরে কি কনসেন্ট্রেট নয় অ্যাসিডিক অ্যাসিড, তারপর সলিউশন দেবো, ব্রাউন রিং তৈরি হবে। ঠিক আছে? এবার দেখ এবার সালফেট, এই সালফেট থেকে WBJE তে কোশ্চেন এসেছিল, সালফেট সালফাইড আসছে সেই জায়গাতে। তাহলে প্রথমে স্যাম্পেল সলিউশন প্লাস BaCl2 বেরিয়াম ক্লোরাইড, হোয়াইট প্রেসিডেন্ট পড়বে সাদা বর্ণের মধ্যে। এই হোয়াইট প্রেসিডেন্ট পড়ে আমরা দেখি বেরিয়াম ক্লোরাইড হোয়াইট প্রেসিডেন্ট আমরা অনেক উপরে দেখি সালফেটে পড়ে, SO2 মাইনাস, সালফাইডে পড়তে পারে। যদি কার্বনেট থাকে সে প্রেসিডেন্ট না পড়লেও প্রায় সলিউশনটা এমন সাদা বর্ণ হয়ে যায়, মনে হয় প্রেসিডেন্ট পড়ে থাকে। এর পরের টিমটা চাষ হবে, পদক্ষেপ পড়েছে জানি না তোকে, তারপর দিতে হবে কি ডাইরেক্ট ACL, ডাইরেক্ট ACL দিতে হবে, WaCl। ঠিক আছে? যদি প্রেসিডেন্টটা ইনসলভেবল থাকে, মানে প্রেসিডেন্টটা কি অদক্ষেপ যেটা পড়েছে, এই প্রেসিডেন্ট মানে যেটা অদক্ষেপ যেটা আছে সেটা ACL এ দ্রবীভূত হলো না, প্রেসিডেন্টই থাকলো, তাহলে বুঝতে হবে কি আছে এখানে সালফেট। এই কোশ্চেনে পড়েছে WBJE তে, একদম বুঝতে হবে। আর যদি প্রেসিডেন্টটা কি হয় ডিজলভ হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, তাহলে কি হবে সালফাইড।
পাওয়া যায়। স্যাম্পল সলিউশন গ্লাস সিলভার নাইট্রেট। এই প্রশ্নে একটা কথা বলে রাখি, আমরা যখন ল্যাসাইড টেস্ট করেছিলাম নাইট্রেট সালফার এবং হ্যালোজেনের, তখন আমরা করেছিলাম সিলভার নাইট্রেট দিয়ে। সেই সিলভার নাইট্রেট দিয়ে কাজ করার আগে একটু নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম, দিয়ে বয়েল করেছিলাম। কেন? ওখানে সিলভার নাইট্রেট যেমন Cl মাইনাস থাকলে প্রেসিপিটেট পড়ে, তেমন সাইনাইড যেটা বলে CO2 হ্যালোজেন সে থাকলে প্রেসিপিটেট পড়বে। এবার যেহেতু আমাদের এখানে এই অ্যানালিসিসে সাইনাইড সিলেবাসে নেই বলে আমরা বাদ দিচ্ছি, কিন্তু ওখানে আমরা করেছিলাম নাইট্রিক অ্যাসিড ভালো করে বয়েল করে নিয়েছিলাম, কারণ সাইনাইড থাকলে HCl হয়ে চলে যাবে। তারপর সিলভার নাইট্রেট দিতে হয়, দিয়ে দেখি প্রেসিপিটেট পড়ে কিনা। যদি পড়ে তাহলে ভাবি Cl মাইনাস নিয়ে হবে। এবার তাই সিলভার নাইট্রেট দিলাম। তিনটে ঘটনা ঘটতে পারে আমাদের, হয় প্রেসিপিটেট পড়বে, সাধারণ পদার্থ পড়বে, ইনসলভেবল ইন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডে পদক্ষেপ দ্রবীভূত হবে না, ডিজলভ ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? পদার্থটা পুরো দ্রবীভূত হয়ে যাবে। যদি হয় তাহলে কি থাকতে পারে? Cl মাইনাস। বোঝা গেল? মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাকে বুঝতে হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হচ্ছে, এটা ডিজলভ হয়ে যাচ্ছে, হয়ে গেলে Cl মাইনাস। এবার হোয়াইট প্রেসিপিটেট পড়তে পারে এবং ইউলিস হোয়াইট অথবা ইউলিস, মানে হালকা হলুদ, সবুজ সাদা থাকবে এবং সঙ্গে কি হালকা হলুদ হলুদ প্রেসিপিটেট পড়বে। এখানে ডালের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে ডিজলভ যেমন করেছিল, কিন্তু সহজে ডিজলভ করবে না, ডিফিকাল্টি সহজে করবে না, তোকে এক্সেস দিতে হবে তবেই হবে। ডিজলভ ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? অতিরিক্ত ঢাললে তবেই সে ডিজলভ হবে। তাহলে কি হবে? Br মাইনাস। তাহলে এখানে যদি 10 ml যদি লাগে, 10 ml মাছ অনেক বেশি, ধর 2 থেকে 3 ml লাগলো, এখানে তাহলে কত লাগে বলতো? আরো বেশি লাগে। এবার কি হলো? প্রেসিপিটেট। ঠিক আছে, তাহলে কি হবে? I মাইনাস হবে। এটা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কোনো মতে ডিজলভ হবে না, যত তুমি এক্সেস দাও। does not dissolve in ammonium hydroxide. তাহলে প্রথমটা হবে, পরেরটা সহজে হবে না, তারপরটা হতেই চাইবে না। এবার আমরা বলবো কি Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। Cl, Br এবং I এদের চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে সলিউশনটা নেব, একটা কনিকালের মধ্যে নেব, স্যাম্পল সলিউশন। দিয়ে এর মধ্যে ক্লোরিন ওয়াটার দেবো, ক্লোরিন জল। ক্লোরিন জল দিলাম। তারপর দেবো কি এর মধ্যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। এই বিষয়টার সাথে আমাদের পি ব্লকে একটা বিষয় লিঙ্ক আছে, এবং সেটা পি ব্লকের বিষয়টা নিজে অনেকবার পড়েছে, ওই জন্য এটা বলা। মুখে একটু পক দিয়ে বন্ধ করে দেবো, মুখটাকে ভালো করে চেক করবো। ঠিক আছে,
করার পরে কি দেখবো, চেক করার পরে এই যে কার্বন টেট্রাক্লোরাইড যে দিলাম, দেওয়ার ফলে দুখানা লেয়ার হলো না এখানে। আগে জল ছিল অ্যাকোয়াস লেয়ার, আর এটা হচ্ছে অর্গানিক লেয়ার। যেমন জল আর তেল যেমন আলাদা লেয়ার থাকে, অ্যাকোয়াস লেয়ার এবং অর্গানিক লেয়ার থেকে আলাদা হয়ে গেল। কিন্তু সিসির পর হচ্ছে কালারলেস, কোনো কালার নেই। কিন্তু যখন কালার চেক করছি, যদি এরকম হয়, যদি বলেছি এটা সিসিএল ফোর লেয়ার, ওই শর্টটা কি কালার হবে, ট্রান্সভায়োলেট। যদি ভায়োলেট কালার হয় তাহলে বুঝতে হবে এই স্যাম্পেলের মধ্যে কি আছে, কি আছে, আই মাইনাস। মিলটা কোথায়, আমরা বি ব্লকে গ্রুপ 17 পড়েছি। এই যে ফ্লুরিন ফ্লোরাইড সিস্টেম, F22 মাইনাস, Cl2 Cl মাইনাস, Br2 Br মাইনাস, I2 I মাইনাস। রিডাকশন পোটেনশিয়াল যে অর্ডার, প্রমাণ বিজার বিভব, যেটা বলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, সবচেয়ে বেশি তার এটা, তারপরে এটা, তারপরে এটা। যদি কোনো সিস্টেমে এরা আছে Cl2 এটা, তাহলে কি হবে, Cl রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, তাই কি হবে, Cl2 থেকে Cl মাইনাস হবে, আর I মাইনাস থেকে কি হবে, I মাইনাস থেকে I। তাই এখানে হয়েছে ক্লোরিন জল দিয়েছি তো আমি, তাহলে I মাইনাস থেকে কি হবে, I2 হবে। এই যে ইফটা সিসের বললে ভায়োলেট, ভায়োলেটটা কি কি তৈরি হচ্ছে, I মাইনাস থেকে I2 তৈরি হচ্ছে। এবার তাহলে ভায়োলেট কালার হয়ে গেল। এবার ধর যদি হয় ভালো, এরপরে আবার এর মধ্যে বেশি করে ক্লোরিন ওয়াটার অ্যাড করব, ক্লোরিন ওয়াটার বেশি করে অ্যাড করব, দিয়ে ভালো করে ঝাঁকাবো। ঝাঁকালে কি হবে, এটা আস্তে আস্তে কালারলেস হয়ে যাবে। তারপরে হবে কি, কালারলেস হয়ে গেল। তারপরে দেখবো কি, কালারলেসের পরে সিসি4 লেয়ার হচ্ছে, সিসি4 লেয়ারটা রেডিশ ইয়েলো কালার হয়ে যাবে। কি কালার হবে, রেডিশ ইয়েলো কালার। যদি হয়, সব কথার মধ্যে একটা কথা ব্যবহার করবে, যদি হয় তাহলে কি থাকবে, রেডিশ ইয়েলো কালার থাকলে বিআর মাইনাস, মানে আই মাইনাসের প্রেজেন্সে বিআর মাইনাসের টেস্টটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সলিউশনের মধ্যে বিআর মাইনাস আই মাইনাস আমরা টেস্ট করে ফেললাম, এটা প্রেজেন্ট আছে। তাহলে কি করব, তাহলে দেখো, তাহলে সলিউশনের মধ্যে কি বিআর মাইনাস আই মাইনাস দেখে নিলাম যোগ হয়ে আছে। তাহলে সলিউশনের মধ্যে, তাহলে সেই সলিউশনটাকে নিয়ে আমরা করবো কি, তাহলে প্রথমে আমি দেখবো যে আই মাইনাস, তারপর দেখুন বিআর মাইনাস আছে, ভালো প্রেজেন্ট আছে। তাহলে অন্য বিকারে আমি সলিউশনটা নেবো, অন্য ফ্রেশ সলিউশন নেবো, ওইটা না নিয়ে ফ্রেশ নেবো, নিয়ে ওর মধ্যে করবো কি, নাইট্রিক অ্যাসিড দেবো অ্যান্ড PbO2 দেবো, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড PbO2 হিট করবো। হিট করলে কি হবে, এর মধ্যে মিশিয়ে দিয়ে হিট করবো, তাহলে আই মাইনাস আই কি হবে, I2 আয়োডিন বার হয়ে যাবে, বিআর মাইনাস কি Br2 সেও বার হয়ে চলে যাবে। বোঝা গেল, আয়োডিন ভেপার ব্রোমিন ভেপার বেরিয়ে চলে গেল। এবার আমি ওটাকে ফিল্টার করে নেব, তারপর এটাকে আমি ফিল্টার করে নেব। ফিল্টার পরিশুদ্ধ যেটা পাবো তার মধ্যে দেবো কি, নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেট AgNO3 বলো। তার পয়েন্ট যদি কোশ্চেন পড়ে সাদা বর্ণের অবক্ষেপ, যেটা কিনা আমরা জানি নাইট্রিক অ্যাসিড অদম্য অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হয়, ডিজলভ হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কি আছে, Cl মাইনাস। তাহলে সব বিষয়ে সব হয়ে গেল। শুধু একটু বিষয় আমি বলতে চাই, কুশিয়ার গুলো তো বলেছি,
এবার বলবো আমি টানমুন গ্রুপ। এই টানমুন গ্রুপটা কি? আমার যদি স্যাম্পল সলিউশনের মধ্যে ফেরাস আয়ন থাকে, ফেরাস আয়ন, তাহলে আমি এর মধ্যে অ্যাড করবো কি পটাশিয়াম ফেরিসাইনাইড, A3 Fe CN46। তাহলে কি হবে? এটা প্লাস প্লাস 2 হলে প্লাস 3 নিতে হবে। ফেরিক থাকলে পটাশিয়াম ফেরিসাইনাইড দিয়েছিলাম কুশিয়ান গ্রুপের ক্ষেত্রে। তাহলে তৈরি হবে কি Fe CN46 প্লাস 2, এটা কি প্লাস 3, এটা কি টানমুন গ্রুপ। ঠিক আছে, মোটামুটি এইগুলো ভালো করে আমাদেরকে দেখতে হবে, আশা করি এর মধ্যেই হয়ে যাবে।